আপনি কি একজন মেডিকেল রিসার্চার অথবা আপনি কি মেডিকেল আর্টিকেল লিখেন, রিসার্চ আর্টিকেল লিখেন? মানে আপনি কি একজন অথর, অথবা আপনি কি একজন মেডিকেল জার্নাল এডিটর, অথবা আপনি কি মেডিকেল জার্নালের এডিটর হতে স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আমি একজন অভিজ্ঞ মেডিকেল জার্নাল এডিটর। আমি সেই 2000 সনের আগ থেকেই আমি এই মেডিকেল কলেজের জার্নাল এডিট করে থাকি। বলা যায় 2008 বা 9 সন থেকে আমি শুরু করছি এডিটিং। তা আমি প্রথম শুরু করেছিলাম ময়মনসিংহ মেডিকেল জার্নাল এডিট করতে। তো ময়মনসিংহের মেডিকেল কলেজের জার্নালটা বাংলাদেশের একমাত্র মেডিকেল কলেজ জার্নাল যেটা মাত্র এই বাংলাদেশে ইন্ডেক্স হয়েছে পাবমেটে। অন্য কোনো মেডিকেল কলেজের জার্নাল পাবমেটে ইন্ডেক্স হয় নাই এখন পর্যন্ত। যেটা নাকি ময়মনসিংহ মেডিকেল কলেজের জার্নাল, সেটা 2000 সনে ইন্ডেক্স হয়েছে। এখন হলো 2026 সন। এই 26 বছর যাবতই একটা জার্নাল বাংলাদেশের পাবমেটে ইন্ডেক্স, এবং এই কাজটা আমি করেছিলাম অ্যাজ এ এডিটর। ময়মনসিংহ মেডিকেল কলেজ জার্নালে আমি একজন এডিটর ছিলাম তখন, আরও অনেক বছর ছিলাম। তো এরপর থেকে আমি যখন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে বদলি হয়ে চলে যাই দিনাজপুর মেডিকেল কলেজে, তো ওখানে গিয়েও আমি একটা জার্নাল শুরু করি 2008 সনে, দিনাজপুর মেডিকেল কলেজ জার্নাল। দিনাজপুর থেকে যখন আমি চলে আসি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে, ওখানে একটা জার্নাল শুরু করি। ওর নাম হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল। তারপরে আরেকটা জার্নাল শুরু করি 2017 সনে, আমাদেরই প্যাথোলজিস্টদের সোসাইটি, বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি, এর একটা জার্নাল শুরু করি আমি। সেটা নাম হচ্ছে জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি। এই তিনটা জার্নালের নাম যে বললাম পরে, এগুলির আমি শুরু থেকে এখন পর্যন্ত এইগুলির আমি এডিটর। অর্থাৎ দিনাজপুরেরটার বয়স হচ্ছে 19 বছর, কিশোরগঞ্জেরটার 10 বছর, আমাদের জার্নাল অফ হিস্টোপ্যাথোলজির বয়স হচ্ছে 9 বছর। এগুলি আমি এখনও এডিট করি। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ জার্নালটা আমি এডিট করেছি 2009-10 সন পর্যন্ত। তারপরে ওটা ছেড়ে দেই। এরপরে আবার ওখানে আবার জয়েন করি। সেটা হলো আমার রিটায়ারমেন্টের আগ দেওয়া সরকারি চাকরি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের হেড ছিলাম। তখন আবার আসি, তখন 2019 সনে এটা এডিট করি। তারপরে আবার 21 সনে আবার এটা বাদ দিই। সরি। তো আমি এই জন্য বাংলাদেশের অনেক অথরদের সাথে আমার পরিচয় আছে। বিপুল সংখ্যক অথরের আর্টিকেল আমার মাধ্যমে প্রকাশিত হয়েছে মেডিকেল জার্নালে। তো অনেকে আমার কাছ থেকে অনেক কিছু শিখেছে। আমি চাচ্ছি যে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আজকের বিষয়বস্তু হলো যে মেডিকেল জার্নাল এডিটরের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কী কী। রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কী কী। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আমি একজন
এক্সপিরিয়েন্সড মেডিকেল জার্নাল এডিটর। আমার মূল ডিগ্রি হচ্ছে এমফিল প্যাথোলজি প্র্যাকটিস করি, এবং আমি এখনও চাকরিতে আছি। 2020 সনে রিটায়ারমেন্ট হওয়ার পরে আমার আবার প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথোলজির সেকশনের হেড হিসেবে জয়েন করেছি, কাজ করতেছি, আর পাশাপাশি এই কাজটা করে থাকি। তো শুরু করছি আজকের যে টপিকস, রোল অফ এডিটর ইন মেডিকেল জার্নাল এডিটিং। The medical journal editor ensure research quality, accurate and ethical standard. Accuracy and ethical standard. মেডিকেল জার্নাল যে এডিটর, তার কাজ হচ্ছে সে রিসার্চের কোয়ালিটি, মানে যারা রিসার্চ আর্টিকেল পাবলিশ করেন এর মাধ্যমে, এডিটরের মাধ্যমে, সেটা এডিটর সেটা দেখবে যে এটা রিসার্চ কোয়ালিটি কেমন, ভালো কিনা। তারপরে অ্যাকুরেসিগুলো দেখবেন, ওখানে রিসার্চে যে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনগুলো থাকে সেটা অ্যাকুরেট কিনা দেখবেন, আর হলো এথিক্যাল স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা এটা দেখবেন। ম্যানাস্ক্রিপ্ট সিলেকশন হলো তার কাজ। এডিটরের কাছে ম্যানাস্ক্রিপ্ট আসবে, এইগুলি রিভিউ করবে, প্রাথমিকভাবে সে রিভিউ করবে এবং সাবমিটেড পেপারগুলো রিভিউ করবে অ্যান্ড চেক রেলেভেন্স অ্যান্ড অরিজিনালিটি। যে বিষয় নিয়ে সে রিসার্চ করেছে এটা রিলেভেন্ট রিসার্চ কিনা, না এটা প্রয়োজন নাই, অযথা একটা করছে, এটা দেখতে হবে, এবং এটা অরিজিনাল কিনা, নকল কিনা এটাও দেখবেন, চুরি করছে কিনা তাও দেখবেন। অনেক সময় চুরি হয়, চুরি করে আরেকটা তুলে দেয় আর কি, এটা দেখবে। রিজেক্ট আনসুইটেবল পেপার। আনসুইটেবল পেপার যেটা, সেটা রিজেক্ট করে, এটা তো প্রাথমিক কাজ। তিনি এই এডিটর সাবমিটেড পেপারগুলা রিভিউ করবে হালকাভাবে, প্রাথমিকভাবে, তারপরে রিলিভেন্সি দেখবে, অরিজিনালিটি দেখবে, তারপরে রিজেক্ট করবে অথবা অ্যাকসেপ্ট করবে প্রথম দিক থেকে আর কি, মানে এই প্রসেস করার জন্য। নেক্সট হলো পিয়ার রিভিউ ম্যানেজমেন্ট। তারপরে এটা যদি দেখে যে হ্যাঁ এটা প্রসেস করা যেতে পারে, তাহলে যদি দরকার না করা যায় তো রিজেক্ট করে দেবেন আর কি। আর এইগুলি কিভাবে করা হয় আমি শেষের দিকে বলতেছি, কিভাবে রিজেক্ট করা হয়, কীভাবে অ্যাকসেপ্ট করা হয় সেগুলি। এখন এই মেডিকেল রিলেটেড যারা রিসার্চার আছে তাদের দিয়ে রিভিউ করাবেন আর কি, তাদের দেখাবেন, তাদের মন্তব্য নেবেন। কী করবেন, সিলেক্ট এক্সপার্ট রিভিউয়ার্স। 10-12 জন রিভিউয়ার তিনি সিলেক্ট করেন তার জার্নালটা রিভিউ করে দেওয়ার জন্য। তার একটা ডাটাবেস থাকে, সেটা ইভালুয়েট ফিডব্যাক। তারা যে ফিডব্যাক দিল রিভিউ করিয়া, সেটা ইভ্যালুয়েট করবে, ডিসাইড, অ্যাকসেপ্ট, রিভাইজ, রিজেক্ট। তাহলে ডিসাইড করবে যে এটা অ্যাকসেপ্ট করব ওই রিভিউয়ারের মন্তব্য অনুসারে, এটা আবার রিভিশন করার জন্য ইয়ার কাছে পাঠাবো, অথারের কাছে পাঠাবো, না রিজেক্ট করব, এই আর কি। এটা ডিসিশন নেয় এডিটর। এডিটিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। রিভিউয়ার যখন এটা অ্যাকসেপ্ট করলো পাবলিশ করার জন্য, তখন এই এডিটর কি করবেন, ইমপ্রুভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার, ওটা পড়ে দেখবেন এবং তার ল্যাঙ্গুয়েজে বা স্ট্রাকচারে কোনো ডিফেক্ট থাকলে সেটা ঠিকঠাক করে দেবেন আর কি। একজন রিসার্চার এই এডিটরের মতো জ্ঞান রাউন্ড রাখতে পারে, তার জেনুইন লেখাটাই ফরম্যাট অনুসারে গোছাই দিবে এবং ল্যাঙ্গুয়েজের কোনো যে ঘাটতি থাকে সেটা ঠিকঠাক করে দেবে নাকি। এনশিওর ক্ল্যারিটি অ্যান্ড অ্যাকুরেসি, যে যিনি লিখছেন এই রিসার্চ আর্টিকেলটা, সে কি
সবাই বুঝতে পারে, যারা রিডার হবে, যারা অডিয়েন্স, তারা কি বুঝতে পারবে? যদি দেখা যায় যে না, তারা বুঝতে পারবে না, তাহলে সেইটা এনশিওর করবে যে কী লেখলে এটা সে বুঝতে পারবে। এরা অ্যাকুরেসিটা চেক করেন আর কি। গাইড অথার্স ফর রিভিশন, যে ভুল ত্রুটি যেখানে আছে সেটা রিভিউ করার জন্য রিভিউয়ার যে দিছে সেটা আবার ওই অথারের কাছে দিলে পরে তার সাথে যোগাযোগ করবে যে আপনি এইরকম করেন, আপনি ওইরকম করেন, এই ধরনের আর কি। ইথিক্যাল ওভারসাইট সেটা হচ্ছে চেক প্লাগিয়ারিজম। তো প্লাগিয়ারিজমটা চেক করবেন, প্লাগিয়ারিজম চেকার আছে, আমি এটার পেইড ভার্সন ইউজ করি, তো আপনারা করবেন পেইড ভার্সন। প্লাগিয়ারিজম সফটওয়্যার দিয়ে এটা চেক করবেন প্লাগিয়ারিজম কত পার্সেন্ট আছে, এরা অ্যাকসেপ্টেবল একটা লেভেল আছে, তার নিচে আছে কিনা দেখবেন। এটা প্রথম, এই ইথিক্যাল ওয়েবসাইটে প্রথম। আর এনশিওর ইথিক্যাল রিসার্চ, এটা রিসার্চ করার সময় সে ইথিক্স মেনটেন করে লিখছে কিনা। আর হলো রিভিউ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এর সাথে আবার অন্য কোনো অথারে অন্য কোনো প্রতিষ্ঠানে কোনো কনফ্লিক্ট হবে কিনা, এইটা জিনিসটা এনশিওর করবে আর কি। আর পাবলিকেশন ম্যানেজমেন্ট, তারপরে হলো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে পাবলিশ করতে হবে। পাবলিশ করা যায় দুইভাবে, একটা আছে অনলাইন পাবলিকেশন, আর একটা আছে প্রিন্ট পাবলিকেশন। তাহলে এইটা এই ম্যানেজমেন্টটা ওই এডিটর করবে নাকি। তাহলে শিডিউল পাবলিকেশন শিডিউল করে কোনটা কোন ইস্যুতে পাবলিশ হবে। এটা জানুয়ারি ইস্যুতে যাবে, এটা মার্চ ইস্যুতে যাবে, না জুলাই ইস্যুতে যাবে, এই কোনটা কোন ইস্যুতে যাবে উনি ঠিক করবেন। কয়টা আর্টিকেল উনি সিলেক্ট করবেন একটা ইস্যুর জন্য, যাতে বেশি ভারী না হয়ে যায় বা ছোটো না হয়ে যায়, এরকম আর কি। ম্যানেজ জার্নাল ইস্যু, এটাই আর কি। ইস্যুগুলো ম্যানেজ করবেন, নাম্বারিং করবেন, কত নাম্বার ভলিউম, কত নাম্বার ইস্যু, এগুলি ম্যানেজ করবেন। আর কোঅর্ডিনেট প্রিন্ট অ্যান্ড অনলাইন ভার্সন, তো একটা আছে অনলাইন ভার্সন যেটা ওয়েবসাইটে থাকে, আরেকটা আছে প্রিন্ট ভার্সন। দুইটার সাথে যেন কোঅর্ডিনেশন হয় সেটা এনি দেখবেন। কোথাও কোনো কারেকশন থাকলে অনলাইনে করছেন কিন্তু অফলাইনে করেন নাই, তো উনি করবেন নিজ দায়িত্বে আর কি। মানে ফ্রেশেও যোগাযোগ রাখবেন, আবার ওয়েবসাইট এডিটরদের তার সাথেও যোগাযোগ রাখবেন। কারণ আমি যেগুলি জার্নালের কথা বললাম, এগুলি ওয়েবসাইট আমি নিজেই মেনটেন করি। আমি আবার ওয়েবসাইট এডিট করতে পারি, ওয়েবসাইট মেনটেন করতে পারি, সব করতে পারি। এই ওয়েবসাইটগুলো ওয়েবসাইটের এডিটর আমি। আর যদি আমি না থাকতাম তাহলে যিনি এডিট করতেন তার সাথে আমি কোঅর্ডিনেট করতাম এরকমভাবে। আর যে সমস্ত ফ্রেশে একটা প্রিন্ট করে তাদের সাথে আমি কোঅর্ডিনেট করি, তাদের কাছে যাই, অথবা তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, অথবা অনলাইনে যোগাযোগ করি। জার্নাল ডেভেলপমেন্ট, ইমপ্রুভ জার্নাল রিপুটেশন। তো জার্নাল শুধু পাবলিশ করে গেলেই হবে না, আস্তে আস্তে যেন এর যে রিপুটেশনটা, নাম করাটা, এটা এই বাড়তে থাকে, সেটাও দেখতে হবে। অ্যাট্রাক্ট কোয়ালিটি রিসার্চগুলো অ্যাট্রাক্ট করতে হবে। আর ইনক্রিজ ইমপ্যাক্ট ফ্যাক্টর, জার্নালের যে ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে যেটার উপরে আকর্ষণ বাড়ে, এগুলি ইনক্রিজ করতে হবে। যেমন এটা বিভিন্ন ডাটাবেজে ইন্ডেক্স করতে হবে, পাবমেডে ইন্ডেক্স করতে হবে, ক্রসরেফ ইন্ডেক্স করতে হবে, স্কোপাসে ইন্ডেক্স করতে হবে, এরকম আর কি। কমিউনিকেশন, কোঅর্ডিনেট উইথ অথারের সাথে একটা কোঅর্ডিনেশন থাকবে। ও অথারকে মোবাইল নামে যোগাযোগ করবে, ইমেইলে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, এরকম কোঅর্ডিনেট উইথ অথার্স।
গাইড রিভিউয়ার্স, রিভিউয়ার যারা আছে তাদেরকে একটু গাইড করতে হবে যে এরকমভাবে একটু এই জিনিসটা একটু দেখেন, ওই অথারের ওইটা একটু ভালো করে দেখেন, আর একটু মাঝে মাঝে রিমাইন্ডার দিতে হয় যে দিয়ে রাখলাম, ডেডলাইন দিতে হবে, কবে মধ্যে দিতে হবে, দেখা গেল দেয়ই নেই, ফেলে রাখছে, তাকে একটু ফোন করে নক করতে হবে এরকম। অ্যান্ড মেইনটেন ট্রান্সপারেন্সি, কোনো যেন সব কিছু যেন খোলাসা থাকে, ঘোলাইটা না থাকে এরকম। শেষ কথা হচ্ছে যে মেডিকেল এডিটরস অ্যাক্ট অ্যাজ গেটকিপার এনশিওরিং হাই কোয়ালিটি সায়েন্টিফিক পাবলিকেশন। মেডিকেল এডিটর অ্যাক্ট অ্যাজ গেটকিপার এনশিওরিং হাই কোয়ালিটি সায়েন্টিফিক পাবলিকেশন। তা আমি এই শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই যে যিনি এডিটর হবেন তিনি যেন একটা ফাইল মেনটেন করে, ট্র্যাকিং ফাইল। একটা আর্টিকেল ধরুন যে ওই ইমেইলের মাধ্যমে আসলো, দুইভাবে কিন্তু আর্টিকেল নেওয়া যায়, তো ইমেইলের মাধ্যমে নেওয়া যায়, আরেকটা আছে যে সফটওয়্যারের মাধ্যমে, ওয়েবসাইটের সাথে একটা OLS মানে অনলাইন জার্নাল সিস্টেম একটা সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে এই টিমেল ছাড়াই জাস্ট ওখানে সাবমিট করা যায়, ওখানে রিভিউ করা যায়, ওখানে অথারের সাথে যোগাযোগ করা, সব কিছু ওইটা দিয়ে পাবলিশ করা যায় অনলাইনে। ওটা একটা একটু জটিল, এটা একটু এক্সপার্ট হইতে হয়, যারা এক্সপার্ট আছেন তারা সেটা করবেন। আর ওটার নলেজ না থাকলে সোজা ইমেইলে সংগ্রহ করবেন, ইমেইলে রিভিউয়ারের কাছে দেবেন, ইমেইলে সব যোগাযোগ হবে, আর ওয়েবসাইটে পাবলিশ করবেন, প্রিন্ট মাধ্যমে পাবলিশ করবেন। এখন ওই একটা আর্টিকেল পাওয়ার পরে আপনি একটা এক্সেল ফাইলে এটা কতগুলা বিষয়ের উপরে নোট রাখবেন, আসলে ফিরে ওই আর্টিকেলে একটা নাম্বার দিবেন, আইডি নাম্বার, তারপরে ওই দিবেন আপনার আইডির পরে ওই আর্টিকেলের যে টাইপটা কি, অরিজিনাল, কেস রিপোর্ট নাকি রিভিউ আর্টিকেল, তারপরে লিখবেন যে এটা কি কবে পাঠাইছে নাকি, মানে কবে সাবমিট করছে সেই তারিখ, কে সাবমিট করছে তার নাম লিখবেন, তারপরে এর কিছু কিওয়ার্ড লিখবেন, কিসের বিষয়ের উপর দিচ্ছেন। এরপরে ধরুন যে এটা যদি আপনারা যদি প্রসেসিং ফিস নেন তাহলে প্রসেসিং ফিস কত নেবে ওটা লিখে রাখলেন, আর প্রসেসিং ফি যদি পেইড করা থাকে তাকে পেইড লিখবেন, এরকম নোট রাখবেন ওই পরে আরেকটা জমা হবে তার এগেনস্টে এগুলো নোট করে রাখবেন। তার একটা এক্সাম্পল আমি ফাইলে দেখাচ্ছি শেষের দিকে, যে একটা ফাইলের এক্সাম্পল দেখাচ্ছি, ওখানে কয়েকটা পয়েন্ট আছে, আপনার দরকার মতো আরও কিছু পয়েন্ট দিয়ে নিতে পারেন। তো আজকের প্রেজেন্টেশনের পর্বটা এখানে শেষ। আমি এখন সেই আমার ফর্মটা দেখাচ্ছি যেটাতে আর্টিকেল এন্ট্রি দেওয়া হয়। এই যে এইরকম একটা ফাইল, এই দেখেন এই এক্সেল ফাইল, এই একটা এক্সাম্পল দেওয়া আছে, SSNIMC যে 2006 1 2 3 এইভাবে নাম্বার দেবেন, এটা পেপার আইডি, তারপর সাবমিশন ডেট, আর্টিকেল টাইটেল, অথার্স নেম, ইমেল, রিভিউয়ার 1, রিভিউয়ার 2, রিভিউয়ার স্ট্যাটাস, ডিসিশন, রিভিশন, রিসিপ্ট, ফাইনাল সাবমিশন ডেট, রিমার্ক। এইভাবে আপনি প্রত্যেকটা আর্টিকেলের ট্র্যাকিং এগুলা ভ্যালুগুলো লিখে রাখবেন, আর যখন এটা অ্যাকসেপ্ট করবেন তখন এই রিমার্কে অ্যাকসেপ্ট লিখবেন বা পাবলিশ লিখবেন। এটা হলো কোন আর্টিকেলে কী অবস্থা। অনেক সময় জানতেও চায় অর্থাৎ যে আমার এই আর্টিকেলটা কী অবস্থা, তখন যে
এই এই ফাইলটা দেখে তাকে বলে দেবেন যে এই অবস্থা। তো আমি আজকের সংক্ষেপে আমি এজ এন এডিটর আপনাদের সামনে তুলে ধরলাম যে একজন এডিটরের কাজ কি মেডিকেল জার্নাল এডিটিংয়ে। তো এর আরও অনেক কিছু জানার আছে, তবে বেসিক যে জিনিসটা আমি জানাতে চেষ্টা করলাম। তা আশা করি আপনাদের কাছে এই আমার এই প্রেজেন্টেশনটা ভালো লেগেছে। তো ভালো যদি লেগেই থাকে তাহলে আপনি একটা লাইক দেন এনগেজ হওয়ার জন্য এই ভিডিওতে, আর কমেন্ট করে জানান আপনি আরও কিছু জানার ছিল কি না, আর কি নিয়ে আমি আলোচনা করতে পারি আপনার জন্য সেটা উপকার হবে। আরেকটা হচ্ছে যে আপনি যেহেতু একজন রিসার্চার, আপনার অনেক বন্ধুই আছে, ফেসবুকের বন্ধু, বিভিন্ন গ্রুপের বন্ধু, তারা রিসার্চার। তাদের মধ্যে এই নলেজটা শেয়ার করার জন্য শেয়ার বাটনে ক্লিক করে দিন, সবাইকে শেয়ার করে দিন, আপনার টাইমলাইনে রেখে দিন। আপনি যদি এটা আরও ক্লিয়ার হতে চান আবার বারবার দেখবেন। এই বলে আমি শেষ করছি আজকের জন্য। আল্লাহ হাফেজ।